বিএনপি নির্বাচন বর্জন করায় ভোটাররা 7 জানুয়ারি যথার্থ প্রার্থী বেছে নিতে পারেননি। 2 মাস পর চূড়ান্ত প্রতিবেদন ইইউর দিচ্ছে না তথ্যের নিশ্চয়তা। একপেশে রিপোর্ট বলছে আওয়ামী লীগ মাস্টার প্ল্যান করে বিএনপিকে ভোট থেকে দূরে রাখা হয়েছে, অভিযোগ বিরোধীদের। এই নির্বাচনে কেবলমাত্র বিএনপি আসে নাই বলেই এই নির্বাচন অংশগ্রহণ হয় নাই, এই কথাটা বলাটা একপেশে। তারা ক্রমাগতভাবেই তারা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপিকে নির্বাচনে বাইরে রাখার জন্য তারা চেয়েছিল বিএনপিকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিয়ে যাইতে। 2 বছর আগে থেকেই আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। কুমিল্লা সিটিতে জয়ী বাহার কন্যা সূচনা, ময়মনসিংহ নগরীতে এগিয়ে ইকরামুল হক টিটু। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া 231 স্থানীয় সরকার নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ, বললেন সিইসি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নাটকীয়তা, ভোট গণনা নিয়ে মারামারির মামলায় 5 জন রিমান্ডে, এবার গ্রেফতার বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল। রমজান কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা, নতুন করে 12 টাকা পর্যন্ত বেড়েছে ডাল, পেঁয়াজ, চিনির কেজি। মাছ, মাংস ও সবজিতেও অস্থিরতা। বিত্তবানদের টার্গেট করে নারীদের দিয়ে অপহরণ, ডলারে মুক্তিপণ আদায়। ঢাকায় 10 দিন পর অপহৃত উদ্ধার, 6 জনকে গ্রেফতারের পর দুর্ধর্ষ চক্রের সন্ধান। দিল্লিতে রাস্তায় জুমার নামাজ পড়ার সময় মৌলবাদী পুলিশের লাঠি, ভিডিও ভাইরাল। নিরাপত্তা বাহিনীর বেপরোয়া আচরণের প্রতিবাদে বিক্ষোভ। কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচনে ডাক্তার তাহসিন বাহার সূচনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রায় 22,000 ভোটের ব্যবধানে মনিরুল হক সাক্কুকে হারিয়েছেন তিনি। সূচনা পেয়েছেন 48,890 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন 26,897 ভোট। ফল ঘোষণার পর কুমিল্লা নগরীকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলার কথা জানান নবনির্বাচিত মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা। স্বাস্থ্য খাতেও বিশেষ নজর দেবেন বলেও জানান নতুন মেয়র। বিভিন্ন শ্রেণী পেশা এবং আমাদের আওয়ামী লীগের, আমাদের কুমিল্লা মহানগরের নেতাকর্মীদের পরিশ্রম এখানে আছে। আমি সবাইকে এই বিজয় উৎসর্গ করব। আর কাজের ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের 13 বছর সিটি কর্পোরেশন হলেও আমাদের নাগরিক অনেক সুযোগ সুবিধা আমরা বঞ্চিত, একদম বেসিক অনেক নিডই আমাদের এখনো ফিল আপ হয়নি। সেই ক্ষেত্রে বলবো যে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রায়োরিটি বেসিসে কাজ করব। এদিকে ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে ভোটের ফলে এগিয়ে আছেন ইকরামুল হক টিটু। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের যে বিকেল থেকে ভোটের ফলাফল দেওয়া শুরু হয়েছে সেটি কিন্তু এখনো চলছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি ভোটের ব্যবধান অনেক বেশি। আপনাদের একটু দেখাতে চাই, এখানে মূলত এক এক করে কিন্তু প্রতিটি কেন্দ্রের ফলাফল দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে 128টি ভোট কেন্দ্র রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের, এবং এই 128টি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত এখানে 109টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে টেবিল ঘড়ি প্রতীকের যে ইকরামুল হক টিটু তিনি 1,10,561 ভোট পেয়েছেন, এবং হাতি প্রতীকের তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরামুল হকের হাতি প্রতীকের সাদিকুল হক খান মিল্কি টুজু তিনি 29,252 ভোট পেয়েছেন। সেই হিসেবে এখন পর্যন্ত দেখা যায় যে 81,309 ভোটে এগিয়ে রয়েছেন যিনি টিটু, তিনি এগিয়ে রয়েছেন। মূলত এক এক করে কিন্তু এই ফলাফল দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এটি তথ্য দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা স্ক্রিনে দেখা যাচ্ছে, আবারও আপডেট হয়েছে 128টি কেন্দ্র, এবং ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 128টি কেন্দ্রের মধ্যে 121টি কেন্দ্র এখন দেখা যাচ্ছে, এবং মোট প্রদত্ত ভোট হচ্ছে সেখানে দেখা যাচ্ছে 1,72,532, এবং শতকরা হিসেবে দেখা যাচ্ছে 51.27%। অর্থাৎ এখন পর্যন্ত যে ভোটের সমীকরণ, সেই ভোটের সমীকরণে কিন্তু এই ধরনের তথ্যই আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
বলা যায় যে ভোটের ব্যবধান যেহেতু অনেক বেশি, সেই কারণে কিন্তু যারা আসলে মেয়র প্রার্থী ছিলেন কিংবা কাউন্সিলর প্রার্থী ছিলেন তারা অনেকটাই নিজেদের মধ্যে হিসেব করে এরই মধ্যে বুঝে গিয়েছেন মূলত কারা এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দ্বিতীয়বারের দায়িত্ব পাচ্ছেন, অর্থাৎ নগরপিতা হচ্ছেন কিংবা কাউন্সিলর হচ্ছেন। তারা কিন্তু অনেকেই নিজেদের এলাকায় এখন উচ্ছ্বাস করছেন, মিছিল করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই ভোট কেন্দ্রের ফলাফল যেখানে দেওয়া হচ্ছে, এই ভোট কেন্দ্রের ফলাফলের এখানে এসেছিলেন ইকরামুল হক টিটু, তার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন যেহেতু তাকে আস্থা থেকে আবারও তাকে ভোট দেওয়া হয়েছে এবং বিপুল ভোটের ব্যবধান রয়েছে, সেহেতু এই ভোটারদের এবং বিশ্বাস আস্থা আসলে ধরে রাখার জন্য এই সিটি কর্পোরেশনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানে মূলত তিনি কাজ করবেন এবং যারা জয়ী হয়েছেন তারাও কিন্তু মূলত গণমাধ্যম কর্মীদের এইসব কথা বলছেন। তো পরবর্তীতে আবারও আপনাদের আপডেট জানাতে পারবো নির্বাচনী ফলাফলে। তো এই ছিল মূলত আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। ময়মনসিংহ সিটি নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বর্জন করায় ভোটাররা গেল ৭ জানুয়ারির নির্বাচনে যথার্থ প্রার্থী বেছে নিতে পারেননি। নির্বাচনের ২ মাস পর চূড়ান্ত প্রতিবেদনে এমন মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের মতে গেল নির্বাচনে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতারা মামলায় নাকাল ছিল। তবে ২৮ অক্টোবর বিএনপির সহিংসতার কথা প্রতিবেদনে বললেও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়টি এড়িয়ে গেছে তারা। তবে রিপোর্টে উল্লেখিত তথ্য সঠিক কিনা তার নিশ্চয়তা দিতে নারাজ ইউরোপীয় ইউনিয়ন। এটি ইইউ কমিশনে গৃহীত কোনো প্রস্তাব নয় বলে শুরুতেই উল্লেখ করে তারা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানা মহলে আলোচনা ও কৌতূহল ছিল গেল বছর দুয়েক ধরেই। এই সময়ে বিরামহীন বাংলাদেশ সফর করেছে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ এবং সংস্থার প্রতিনিধিরা। এদের মধ্যে সবচেয়ে সরব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। গেল বছরের জুলাইয়ে বাংলাদেশ সফর করে ইইউর ৬ সদস্যের প্রতিনিধি দল। ২০ দিনের সফরে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচন কমিশন সহ বিভিন্ন পক্ষের সঙ্গে ১০০-র বেশি বৈঠক করে তারা। সে সময় তারা জানিয়েছিল ভোট পর্যবেক্ষণ করতে আসবেন না। কিন্তু ঢাকার আমন্ত্রণে ২৮ নভেম্বর আবার ৪ সদস্যের কারিগরি দল আসে ঢাকায়। ভোট হয়ে যাওয়ার ২ মাস পর প্রকাশ করে ৩৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন। সংস্থাটি দাবি করে গেল জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি বলেও দাবি করে তারা। গণগ্রেফতারের কারণে বিএনপিকে আদালত পাড়ায় ব্যস্ত থাকতে হয়েছে বলেও প্রতিবেদনে তুলে ধরে ইইউ। তবে ইইউ কমিশনে গৃহীত কোনো প্রস্তাব নয় বা ইইউ অনুমোদিত নয়। এছাড়া এই প্রতিবেদনে ব্যবহার করা তথ্য সঠিক কিনা তার নিশ্চয়তা দিচ্ছে না ইইউ। কিন্তু বিএনপিকে কেন আদালত পাড়ায় ব্যস্ত থাকতে হলো, কেন নেতাকর্মীরা গ্রেফতার হলেন, সে বিষয়ে কোনো উল্লেখ নেই প্রতিবেদনে। একটু পিছনে ফেরা যাক। ২০২২ সালের মাঝামাঝি থেকে ২৩ সালের প্রায় পুরোটাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে ছিল বিএনপি। তাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি অনেকটা বাধাহীনভাবে পালিত হলেও কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে এসব ফৌজদারি অপরাধের কারণে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার হন বিএনপি নেতারা। কোনো গণগ্রেফতারের ঘটনা ঘটেনি। আর রাজনৈতিক প্রতিহিংসা নয়, নাশকতা, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ গুরুতর অপরাধের অভিযোগে আদালত পাড়ায় থাকতে হয়েছে বিএনপি নেতাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে। তারা বলেন নির্বাচন নিয়ে কে কি বলল তা দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন। ইইউ একপেশে প্রতিবেদন দিয়েছে বলেও মন্তব্য ক্ষমতাসীনদের। কেবলমাত্র একটি রাজনৈতিক দল বিএনপি এবং তার সমমনা কয়েকটি দল ছাড়া আর সকল রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটা সফল নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কেবলমাত্র বিএনপি আসে নাই বলেই এই নির্বাচন অংশগ্রহণ হয় নাই, এই কথাটা বলাটা একপেশে। তারা ক্রমাগতভাবেই তারা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা সেখানে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে সেগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেশে এই ধরনের কোনো কিছু ঘটেনি। আমরা সেটাই এদেশের শুধু আমাদের আপনারা দেখেন ২-১টি দেশ ছাড়া আমাদের সব দেশের থেকেই
মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। তারা মনে করেন যে একটা সুন্দর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আবার একটা সরকার গঠিত হয়েছে। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, যাচ্ছি তার কাছে। তাজরিন, ধন্যবাদ আপনাকে। মামুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেটি নিয়ে প্রতিবেদন আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, ইউরোপীয় ইউনিয়নের আসলে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে থেকেই তারা পর্যবেক্ষণ করছে, বেশ তৎপর। প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলও এসেছিল। আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ 2 মাস পরে জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে বা সরকার গঠন নিয়ে যেই প্রতিবেদন দিয়েছে, তার আগে আপনাকে বলতে চাই যে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানটা কি ছিল নির্বাচনের আগ থেকে শুরু করে, আর বর্তমান অবস্থান তো আমরা পরিষ্কার বুঝতেই পেরেছি এবং স্পষ্ট হয়েছে তাদের যে প্রতিবেদন, সর্বশেষ যে প্রতিবেদন তার মাধ্যমে। শুরুতে একটু আপনাকে জানাতে চাই যে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কী ছিল নির্বাচনের আগে। আসলে 2023-এর জুনে আসেন ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। তারা যখন বাংলাদেশে আসে এবং সে সময় তারা 15 দিন বাংলাদেশে অবস্থান করে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষকদের মতো পরিবেশ নেই। তারা এই যে বাংলাদেশে 15 দিন অবস্থান করে, তারপর তারা যে প্রতিবেদন দেয়, সেই প্রতিবেদনে তারা উল্লেখ করে যে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের মতো কোনো পরিবেশ নেই, নির্বাচনের পরিবেশ নেই। এটি কিন্তু তারা সেই সময় প্রতিবেদনে উল্লেখ করেনি। তারা উল্লেখ করেছিল পর্যবেক্ষণের মতো পরিবেশ নেই। সরকারের আমন্ত্রণে আবারও আসেন 28 অক্টোবর। তারপর বাংলাদেশ সরকার তৎকালীন 28 নভেম্বর আবার ইইউকে দাওয়াত দেয় যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য, এবং ইইউ সেই আমন্ত্রণ গ্রহণ করে এবং বাংলাদেশে 28 নভেম্বর তারা পুনরায় আসে এবং 2 মাস অবস্থান করে বাংলাদেশে। নির্বাচনের পরেও কিন্তু তারা বাংলাদেশে বেশ কিছুদিন ছিল। তারপর কিন্তু এই লম্বা সময় চলে গেছে এবং এই সময়ের পর আপনি যেটি শুরুতে বলছিলেন যে নির্বাচনের প্রায় 2 মাসেরও বেশি সময় পর তারা এই প্রতিবেদন যে দিল, এটি আসলে কোন প্রেক্ষাপট থেকে দিল আপনি যেটি বলছিলেন, কেননা তাদের যে পর্যবেক্ষণ তারা কিন্তু বেশ আগেই চলে গিয়েছে। তারা কিন্তু চাইলে আরও আগেই এই প্রতিবেদন দেওয়ার সক্ষমতা তাদের ছিল বা দিতে পারতো। তো এতদিন পরে কেন প্রতিবেদনটি দেওয়া হলো, এটি একটি প্রশ্ন থেকে যায়। তো তারপর তারা কিন্তু সরকারের আমন্ত্রণে প্রথমবার যাওয়ার পর আবার এসেছিল। এই যে প্রতিবেদনটা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই প্রতিবেদনটা আসলে কতটা অস্বচ্ছ বা প্রতিবেদনের অস্বচ্ছের জায়গাগুলো কোনগুলো, সেগুলো সম্পর্কে আপনাকে একটু আমি বলতে চাই। যে এই প্রতিবেদনে বলা হয়েছে যে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আন্তর্জাতিক মান পূরণ হয়নি। আন্তর্জাতিক মান পূরণ হয়নি এটি বলা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক কোন মানটি পূরণ হয়নি সেটি কিন্তু উল্লেখ নেই প্রতিবেদনের মধ্যে। তাই এই জায়গাটিতে স্বচ্ছতার অভাব রয়েছে। সমাবেশ চলাচল ও বাকস্বাধীনতা সংকুচিত ছিল। সমাবেশ চলাচল এবং বাকস্বাধীনতা আপনি দেখে থাকবেন, নির্বাচনের আগে কিন্তু বায়তুল মোকাররমের উত্তর দক্ষিণ গেট অথবা নয়াপল্টন অথবা মতিঝিল বিভিন্ন জায়গা বা মিরপুর, পুরো ঢাকা শহরে কিন্তু একাধিক সমাবেশ, মহাসমাবেশ হয়েছে, বিভাগীয় সমাবেশ হয়েছে, বিভিন্ন জেলায় সমাবেশ হয়েছে। আসলে সমাবেশ কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল, সব দলেরই কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। তো সমাবেশ বাধা দেওয়া হয়েছে বা সমাবেশ অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি বা চলাচলে বাধা দেওয়া হয়েছে বা বাকস্বাধীনতা কোথায় সংকুচিত ছিল, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে বলা হয়নি যে এইখানে বাকস্বাধীনতা সংকুচিত ছিল। তারপরের আরেকটি পয়েন্ট যদি বলি আপনাকে, ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তারা প্রতিবেদন উল্লেখ করেছে যে জাল ভোট হয়েছে, ভোটে কারচুপি হয়েছে, এরকম বিভিন্ন কথা তারা উল্লেখ করেছে। পাশাপাশি উল্লেখ করেছে যে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোথায় বা কিভাবে ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেল না, এই বিষয়টিও স্পষ্ট না। নিজেদের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ ছিল না, এই অভিযোগটি প্রতিবেদনে উল্লেখ আছে। এবং নিজেদের প্রার্থী যদি বেছে নেওয়ার সুযোগ নাই থাকবে, তাহলে এত যে স্বতন্ত্র প্রার্থী তাদের আসনের আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয়লাভ করলো, তাহলে কিভাবে সম্ভব হলো যদি প্রার্থী বেছে নেওয়ার সুযোগ না থাকে সেই সময়ে। আগুনে মানুষ পুড়িয়ে হত্যার কথা উল্লেখ নেই এই প্রতিবেদনে যে তারা দিয়েছে। সেখানে কিন্তু আগুনে যে মানুষ পুড়িয়ে মারা হয়েছিল সেই বা বিএনপি জামাতের ওই সময় আমরা দেখেছি যে নারকীয় তাণ্ডব বা পুলিশ পিটিয়ে মারা হয়েছিল, এরকম বেশ কিছু ব্যাপারে কিন্তু উল্লেখ নেই প্রতিবেদনের মধ্যে। আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমরা প্রতিবেদনে দেখছিলাম, একটু আগে আপনি পড়ছিলেন আমাদের সহকর্মীর প্রতিবেদনে যে এই ইউএর যে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত বলছিলেন। আওয়ামী লীগ নেতারা কথা বলেছেন, এই নিয়ে কথা বলেছেন বিএনপি নেতারা। আমরা যদি বলি যে আওয়ামী লীগ নেতারা কি বলেছেন, আওয়ামী লীগ নেতারা বলছেন যে ক্রমাগত মিথ্যাচার ইউরোপীয় ইউনিয়নের। আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, তিনিও বলেছেন ক্রমাগত মিথ্যাচার ইউরোপীয় ইউনিয়নের, প্রতিবেদন প্রত্যাখ্যান আওয়ামী লীগের। এই যে প্রতিবেদন, এটি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। সংবিধান অনুসারে নির্বাচন করে ক্ষমতায় আওয়ামী লীগ।
বর্তমান যে ক্ষমতাসীন সরকার, এই সরকার সংবিধান অনুসারে নির্বাচন করেই ক্ষমতায়, এই কথাটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। দেশীয় ষড়যন্ত্রের অংশ বলতে যেটি বোঝানো হয়েছে যে বিএনপির কথা শুনে প্রতিবেদন তৈরি করছে ইইউ। আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে দেশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য তারা বিদেশে পাচার করছে এবং সেই তথ্যগুলোকে বিদেশি যে বিভিন্ন সংস্থা রয়েছে তারা তথ্যগুলো গ্রহণ করে যে মিথ্যা প্রতিবেদন তৈরি করছে এবং সেই মিথ্যা প্রতিবেদনই আসলে প্রকাশ করা হচ্ছে। আরও কিছু তথ্য রয়েছে তাজরিন আমাদের হাতে, সেই তথ্যগুলো অবশ্যই আমরা আপনার সঙ্গে আলোচনা করব। তার আগে আমরা একটু জানাতে চাই যে আজকে কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা। তারা আজকেও কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের যে কার্যক্রম সেটি তারা এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন। এ সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, সেটি দেখে আবারও ফিরব আলোচনায়। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, আর এই ইস্যুকে পুঁজি করে জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গণসংযোগ কর্মসূচি পালন করল বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো রাজধানীতেও বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে এ গণসংযোগে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নেতারা। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন দ্রব্যমূল্য কমাতে কোনো উদ্যোগ না নিয়ে উল্টো জনগণের সঙ্গে হেয়ালি করছে ক্ষমতাসীনরা। জিনিসপত্রের দাম লাগামহীন, কিন্তু তারপরও এই সরকারের কোনো বোধোদয় নাই। জনগণের কাছে তার কোনো জবাবদিহি করতে হয় না। জনগণের বাস্তব অবস্থা নিয়ে তারা আজকে হেয়ালি করতেছে। বিএনপিকে নির্বাচনে বাইরে রাখার জন্য তারা চেয়েছিল বিএনপিকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিয়ে যাইতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন বিএনপিকে ভোট থেকে দূরে রাখতে অনেক আগে থেকেই চক্রান্ত করে সরকার। সেই প্রথম থেকেই চক্রান্ত হচ্ছে একটা নকশা করে ডিজাইন করে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, যাতে বিএনপি নির্বাচনে আসতে না পারে। ফলশ্রুতিতে 2 বছর আগে থেকেই আমাদের নেতা কর্মীদেরকে বেছে গ্রেফতার করা হয়। সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তাজনীন, মামুন, যেটি আমরা দেখছিলাম যে সরকারের আমন্ত্রণে ইইউ পর্যবেক্ষক দল আসলেও আসলে ক্ষমতাসীনদের পক্ষে জানিয়ে প্রতিবেদন। তবে আমরা দেখলাম আওয়ামী লীগ কি বলেছে, এবারে আপনার কাছে জানতে চাই যে আসলে বিরোধী দলের বা বিএনপির এখনকার অবস্থান কি। বিএনপি প্রত্যক্ষভাবে এই প্রতিবেদন সম্পর্কে কিন্তু কোনো মন্তব্যই করেনি, পরোক্ষভাবে কিন্তু বেশ কিছু কথা বলেছে বিএনপি নেতা মির্জা আব্বাস, আব্দুল সালাম। তারা আজকে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, সে সংক্রান্ত কিছু তথ্য রয়েছে আমাদের হাতে। বিএনপি নির্বাচনে আসা ঠেকাতে মাস্টার প্ল্যান ছিল এই সরকারের। গ্রেফতার করে বিএনপির ভোটে না আসার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, যাতে বিএনপি ভোটে না আসতে পারে এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা প্রেক্ষাপট আগে থেকে তৈরি করা হয়েছে, যে কারণে বিএনপি ভোটে আসেনি। আওয়ামী লীগ জনগণের ভোট ছাড়াই ক্ষমতা এসেছে, আবারও অভিযোগ করেছেন, যেটি তারা নিত্যদিনই করে থাকেন। বিএনপিকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চেয়েছিল সরকার চেয়েছিল বিএনপিকে আন্ডারগ্রাউন্ডে পাঠাতে। নির্বাচন আওয়ামী লীগের সাজানো নকশা, এই মন্তব্যগুলো আসলে বিএনপি নেতারা করেছেন এবং তারা বলেছেন যে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে এবং আগামীতে যে সরকার পতন আন্দোলন, সেই কঠোর আন্দোলন আরও বেগবান করা হবে বলে তারা জানিয়েছেন। তাজিন, আপনাকে অনেক ধন্যবাদ মামুন। আপনাকে ধন্যবাদ। স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির মামলায় গ্রেফতার 5 আইনজীবীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বহিরাগতদের চাপে সম্পাদক পদে নাহিদ সুলতানা জুথিকে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন নির্বাচনের সাব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের। এক বিবৃতিতে উল্লেখ করা হয়, তাকে ভয় ভীতি দেখিয়ে ঘোষণাটি লিখতে বাধ্য করা হয়। হত্যা চেষ্টার অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক হয়েছে। গণভবনে এই বৈঠকে চলমান প্রকল্পের কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দেন ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনা। এছাড়া পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নুরি আলম চৌধুরী, শেখ হেলাল উদ্দিন, ফরিদা শেখ, রাদওয়ান মুজিব সিদ্দিক, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক, রবিউল হাসান অভি ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সহ ট্রাস্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক চোরাচালান রোধে ঐক্যমত্যে পৌঁছেছে বিজিবি বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই বাহিনীর মহাপরিচালক। You see, there is organized crime rackets operating across the borders. So they attack BSF personnel and also BGB personnel, as I just said, and in self-defense sometimes they have to fire. On uniformed personnel, be it BGB personnel or BSF personnel or any civilians, Bangladeshi or Indian, that we have agreed from now on, our maximum efforts should be no loss of life. রমজান কেন্দ্র করে দাম বাড়ানোর প্রতিযোগিতা নিত্যপণ্যের বাজারে। দুদিনে ব্রয়লারের দাম 40 টাকা বেড়ে ঠেকেছে 230 টাকায়। কৃত্রিম সংকটের বাহানায় ছোলা ও চিনির দাম একদিনেই বেড়েছে 10 টাকা। যারা বাচ্চা উৎপাদন করে তারা দেখা গেছে আপনার 26 টাকার বাচ্চা 27 টাকার বাচ্চা 1 লাখ উঠে আলেছে তারা 70-72 টাকা। কারণ বাজারে এই বিক্রেতার কথায় জানা যায় কিভাবে সূক্ষ্ম পরিকল্পনায় রমজানে বাড়তি দামের কবজায় আটকে পড়েছে মাংসের বাজার। কোম্পানিগুলোর সিন্ডিকেটের করাত এখন ভোক্তার গলায়। রমজানকে কেন্দ্র করে প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। সম্ভাব্য একদিন পরেই শুরু পবিত্র রমজান, তাই পাড়া মহল্লার সাধারণ ক্রেতায় ভরপুর পুরো বাজার। বাড়তি বেচা কেনার সুযোগ বুঝে কোপ মারছেন অসাধু ব্যবসায়ীরা। একদিনে ছোলাতে 6 টাকা ও খেসারির দামে 10 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। লাল চিনি এতদিন কেজি বিক্রি করছি 150 টাকা, আজকে চিনির দাম বেশি বেচতেছি 160 টাকা। মাছের বাজারেও নেই স্বস্তি। চান্দা মাছ কিনতে গেলাম যেটা ম্যাক্সিমাম 800 হওয়া উচিত, সেটা 1200 যাচ্ছে। এদিকে এক রাতের ব্যবধানে অসহনীয় হয়েছে পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। নিয়মিত তদারকি না থাকলে অরাজকতা আরও বাড়বে বলে মনে করছেন ভোক্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর সভাপতি আসিফ আলী জারদারি। শনিবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পদে পিএমএলএন এবং পিপিপির যৌথ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাই। 255 ভোট পেয়ে 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জারদারি, আর মাহমুদ খান পান 119 ভোট। এর আগে 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জারদারি। পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। রোববার শপথ নেয়ার কথা রয়েছে তার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি নির্বাচন বর্জনে 7 জানুয়ারি যথার্থ প্রার্থী বেছে নিতে পারেননি ভোটাররা। 2 মাস পর চূড়ান্ত প্রতিবেদন ইইউর। এক পেশে বলছে আওয়ামী লীগ, পাল্টা অভিযোগ বিরোধীদের। কুমিল্লা সিটিতে জয়ী বাহার কন্যা সূচনা, ময়মনসিংহ নগরীতে এগিয়ে ইকরামুল হক টিটু। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া 231 স্থানীয় সরকার নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ, বললেন সিইসি। এবং নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা। সভাপতি সহ 6 পদে বিএনপি ও সম্পাদক সহ 8 পদে আওয়ামী লীগ সমর্থিতদের জয়। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।